শেষ করেছিলাম। আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কথা বলছিলাম এবং টেকনোলজির জায়গা থেকে আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল প্যাটেন্ট ইস্যুটা। কারণ যে কোনো নতুন ডিজাইন কিংবা সিস্টেম আমরা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে আমরা এটাকে প্যাটেন্ট ভুক্ত করি। আমরা বলেছিলাম যে এটা ইনোভেশনের জন্য এই আইনটা রাষ্ট্র করেছে, কারণ পার্সন যা কিছু ইনোভেট করবেন সেটার বেনিফিট যদি তিনি বা তার কোম্পানি যদি না পান তাহলে সোসাইটিতে ইনোভেশন ডেভেলপ করবে না। সেই জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট একজন পার্সনকে দেওয়া হয় থ্রু রেজিস্ট্রেশন, and this registration is done by government patent office or international patent office, both national and international. There are different types of offices. তো আমরা এক ধরনের কোম্পানির কথা বলেছিলাম যারা প্যাটেন্ট রেজিস্ট্রেশন করেন না। তারা মনে করেন যে প্যাটেন্ট রেজিস্ট্রেশন যদি আমরা করি তাহলে রেজিস্ট্রেশন করতে গেলে মিনিমাম যেটুকু ইনফরমেশন আমাকে ডিসক্লোজ করতে হবে টু দ্য প্যাটেন্ট অফিস, সেটার রিস্কও তারা নিতে চান না। তারা যে রিস্কটা নিতে চান, তারা মনে করেন তারা প্রোডাক্টটাকে এমন ভাবে ডিজাইন করবেন যে কেউ এটা সিক্রেট আসলে বের করতে পারবে না। এট দি সেম টাইম তারা এর ভিতর দিয়ে তারা মনে করেন যে আমি আমার বিজনেস বেনিফিটটা মনোপলিস্টিক ওয়েতে আমি আদায় করে নেব, যে এটা শুধু আমিই করেছি, সো আমি এটা প্রডিউস করছি। বিকজ আমরা বলেছি যে প্যাটেন্ট করার জন্য কেউ কাউকে বাধ্য করতে পারেন না। কেউ যদি প্যাটেন্ট না করতে চায়, তার নিজের ডিজাইন যদি সে বাজারে সেল করতে চায় এজ এ প্রোডাক্ট, এখানে কারো কিছু বলার নেই। সুতরাং প্যাটেন্টিং করা কোনো এটা কোনো লিগাল অব্লিগেশন না যে whenever I will do something new I have to patent it. No, this is my choice. So some companies choose to not to patent because they want monopolistic business and they don't want to disclose minimum information. কিন্তু তাতে আমরা একটা ঝুঁকির কথা বলেছি। সেই ঝুঁকিটা হচ্ছে যে কেউ যদি তার এটাকে খুলে ফেলে এবং সে যদি এটা সিক্রেটটা বের করতে পারে যে এটা এইভাবেই করা হয়েছে, এবং সে যদি তখন এটা কপি সেল করা শুরু করে, তখন অরিজিনাল যে ডিজাইনার তার কিন্তু আসলে আইনগতভাবে কিছুই করার থাকে না। বিকজ একটা আইডিয়া অন্যের মাথায় আসতে পারে এবং তার কাছে প্রমাণের কোনো সুযোগ নাই যে এইটা আমার নিজেরই ডিজাইন করা। যদিও আমেরিকাতে একটা সিস্টেম আছে, ওরা এটাকে সেলফ কপিরাইট বা সেলফ প্যাটেন্টিং বলে, যে আমি আমার সমস্ত ডকুমেন্টস গুলি একটা খুবই সিকিউরড পোস্টাল সার্ভিস বা রেজিস্টার্ড পোস্টাল সার্ভিসে আমি আমার নিজের নামেই আমি পোস্ট করলাম, নিজের নামে পোস্ট করলাম একটা পোস্টাল সার্ভিসে। চিঠিটা আমার কাছে আসলো এবং সেই ডকুমেন্ট আমি রেখে দিলাম। ভবিষ্যতে আমি ব্যবহার করতে পারবো যে দেখো এত তারিখে এই ডকুমেন্টগুলি আমি আমার নিজের নামে পোস্ট করেছি এবং এতে ডিটেল ডিজাইন আঁকা আছে, আইডিয়াগুলি বলা আছে, এটা মূলত আমারই আইডিয়া, এটা অন্য একজন, আমি এখন প্রোডাক্ট বাজারে ছাড়ার পরে অন্য একজন সেটা কপি করেছে। সুতরাং এই ধরনের সেলফ প্যাটেন্টিং বা সেলফ রেজিস্ট্রেশন কতটা আইনগতভাবে শেষ পর্যায়ে টিকে, যেখানে স্টেটের নির্দিষ্ট নিয়ম আছে যে প্যাটেন্টের জন্য লই করা আছে, সেই লয়ের হেল্প বা রেজর্ট না নিয়ে কেউ যদি ওরকম নিজের নামে চিঠি লিখে সমস্ত ডিজাইন প্যাকেটজাত করে উনি যদি একটা চিঠি ছেড়ে দেন, হ্যাঁ, যে এটা আমার কাছেই আমার চিঠি আসবে, হলাম একটা রেজিস্টার্ড পোস্ট উনি করলেন, খুব রিলায়েবল পোস্টে, সবাই বুঝলো যে এত তারিখ উনি নিজের নামে এটা পোস্ট করেছেন, and he kept the envelope in a sealed way. So but there is a confusion, there is a doubt, even there is a debate that whether such type of patent registration or self registration can work actually in the legal battle. That is a big question. So এই জায়গাটা থেকে আমরা আলোচনাটা শুরু করতে চাই যে যখন কেউ অন্যের প্রোডাক্ট খুলে কপি করে তখন ইঞ্জিনিয়ারিং এ তার একটা নাম দেওয়া আছে, যেটা কপিরাইটের ভায়োলেশন হবে না। কপিরাইট ভায়োলেশন হবে যদি ওই লোক প্যাটেন্টিং করে থাকে তারপর যদি কেউ খুলে এটার কপি করে, ডেফিনেটলি এটা তখন প্যাটেন্ট বা কপিরাইটের ভায়োলেশন হবে। আর উনি যে অরিজিনাল ডিজাইনার তিনি যদি প্যাটেন্টিং না করেন তাহলে কেউ যদি খুলে করে ফেলেন, সেটা সেলফ রেজিস্ট্রেশন বলে যেটা প্রসেস, এটা খুবই বিতর্কিত প্রসেস। আমরা একটু আগে বললাম যে আমার জিনিসের ডিজাইনের ডকুমেন্ট আমার কাছে আগেই আছে, এটা কতটা লিগাল ব্যাটেলে টিকবে এই নিয়ে ডিবেট আছে। তো কেউ হয়তো খুলে ফেললেন এবং এক্স্যাক্টলি কপি করলেন, এইটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলছি না, এটা কপি করাই আসলে, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং না। বাট এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং একটা বড় ধাপ। রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে আমরা বুঝাই অন্যের ডিজাইন করা একটা প্রোডাক্ট
আমি সেটা খুললাম, খুলে এটার সিক্রেটটা আমি বের করলাম, বের করে আমি সেখান থেকে অল্প কিছু চেঞ্জ করে একই পারফরমেন্সের ডিভাইস আমি তৈরি করলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। কারণ কি এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং কেন? এটা ট্রু ইঞ্জিনিয়ারিং শুরু হয় ডিজাইন থেকে। ডিজাইন থেকে দেন চলে যাবে এটা প্রোডাকশনে, প্রোডাকশন থেকে সেটা চলে যাবে সাপ্লাই চেইনে, ইউজের দিকে চলে যাবে, প্রথমে যাবে ডিস্ট্রিবিউশনে, ডিস্ট্রিবিউশন থেকে এটা ইউজারের হাতে চলে যাবে। কিন্তু এইখানে আমি আগে একটা প্রোডাক্ট হাতে পেয়ে সেইটার ডিজাইনটা কি হয়েছে, কি করে অরিজিনাল ডিজাইনার করেছে সেটা আমি বের করার চেষ্টা করি। তার মানে একটা প্রোডাক্টকে কেন্দ্র করে আমার ইঞ্জিনিয়ারিংটা শুরু হয়েছে, আমার ডিজাইন থেকে প্রোডাক্টে না, প্রোডাক্ট থেকে ডিজাইনের দিকে যাওয়ার চেষ্টা করছি আমি। দো এই প্রোডাক্টটা অন্য লোকের ডিজাইন করা, কিন্তু যেহেতু আমি প্রোডাক্ট থেকে ডিজাইনের দিকে যাচ্ছি, উল্টা দিকে যাত্রা করছি, সেই জন্য বলা হচ্ছে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংটাকে আমাদের দেশে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে রিভার্স ইঞ্জিনিয়ারিংকে, সবাই বলবে ধোলাই খালে যা যা করা হয় এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। আর সবাই বলে যে ধোলাই খাল পারে না এমন কোনো কাজ নেই। কি পারে? তারা গাড়ির যে পার্টস, অনেক দামি গাড়ি মার্সিডিজ বা বিএমডব্লিউর পার্টস, যেটা সেই জার্মানি থেকে আনতে গেলে অনেক সময় নষ্ট হবে, এখানে তার এজেন্ট নাই, রিপেয়ারিং অথরাইজ তার শপ নাই যেখানে গাড়ি রিপেয়ারিং করা যাবে, ধোলাই খাল দেখা যায় ওই পার্টস তৈরি করে দেয়, ওটা দেখে দেখে তারা তৈরি করে দেয় আসলে এইটা আমরা তৈরি করে দিচ্ছি। এই কাজটাকে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। সো একটা প্রোডাক্ট থেকে যদি যাওয়া, এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং কি কপিরাইটের ভায়োলেশন করে? রিভার্স ইঞ্জিনিয়ারিং কে একটা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে মনে করা হয়, রিভার্স ইঞ্জিনিয়ারিং কে একটা প্রোডাকশন টেকনোলজি মনে করা হয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ নট যে এটা কপিরাইট ভায়োলেশনের এক ধরনের উস্কানি না, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং কে একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন প্র্যাকটিস মনে করা হয় এবং কপিরাইটের ভায়োলেশন মনে করা হয় না। কেন মনে করা হয় না? যদিও একটা প্রোডাক্ট প্যাটেন্ট করা আছে, সেটা প্যাটেন্টেড প্রোডাক্ট খুলেই সেটা ডিজাইন বোঝার চেষ্টা করেছে, কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং এর যেই প্রোডাক্টটা তৈরি করে এটা আসলে আগেরটার পুরোপুরি কপি না, এটা কাছাকাছি পারফরমেন্সের একটা জিনিস হয়। পুরোপুরি কপি করলে এটা কিন্তু প্যাটেন্ট রাইটের ভায়োলেশন হবে, অরিজিনাল কোম্পানি আমাকে ধরতে পারে যে তুমি এটা কেন করলে। কিন্তু দেখা যায় রিভার্স ইঞ্জিনিয়াররা এটা করেন না, যেটা করেন খুব কাছাকাছি একটা জিনিস তৈরি করেন যেটা অরিজিনালটার মতোই পারফরমেন্স দেবে। সুতরাং রিভার্স ইঞ্জিনিয়ারিং এ সবসময় কপিরাইট আইনে বা প্যাটেন্ট আইনে তাকে ধরা খুব কঠিন। সো রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ এ স্ট্যান্ডার্ড। বলো। হ্যাঁ, 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 হ্যাঁ। না, এটা আমরা তো ইঞ্জিনিয়ারিং কথাটা করব প্রোডাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, বিশেষ করে ম্যাটেরিয়াল থিং প্রোডাকশনের ক্ষেত্রে, আর্টিফ্যাক্ট প্রোডাকশনের ক্ষেত্রে। ফিল্ম প্রোডাকশনটা কপিরাইট আইনের মধ্যে পড়বে, ঠিক আছে? এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলা যাবে না। আমরা ইঞ্জিনিয়ারিং কথাটা একেবারেই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি। ইন্ডাস্ট্রি মানে আমরা ম্যাটেরিয়াল ইনপুট দিয়ে সেখান থেকে গাড়ি হোক বা একটা কলম হোক বা একটা ইলেকট্রনিক গুডস হোক, সেটার যে তৈরিটা, সেই ক্ষেত্রে যে প্রযুক্তি কাজ করে, সেই অর্থে আমরা ইঞ্জিনিয়ারিং কথাটা ব্যবহার করছি। এখন কেউ যদি হলিউডের মুভিকে কপি করে বলিউডে মুভি তৈরি করে, সেটা কপিরাইটের ব্যাপার হবে। কপিরাইটের ক্ষেত্রেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং কথাটা প্রযোজ্য না, রিমেক বলে, ওরা রিমেক বলে, ঠিক আছে? আমরা একটা প্রোডাকশন ইন্ডাস্ট্রির কথা বলছি যেখানে একবারে ম্যাটেরিয়াল থিং প্রোডাকশন হয়, যেটাকে আমরা আর্টিফ্যাক্ট বলছি, ঠিক আছে? সো এটা হতে পারে একটা বিমান, হতে পারে একটা সেলফোন, ঠিক আছে? এটা ম্যাটেরিয়াল থিং হতে হবে, ঠিক আছে? এবং ইন্ডাস্ট্রিটা হতে হবে ম্যাটেরিয়াল বেসড। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো তোমার ধরো ক্যামেরা বেসড ডিজিটাল ইন্ডাস্ট্রি হতে পারে, যেখানে রিয়েলি কোনো ম্যাটেরিয়ালই হয়তো ব্যবহার করতে হয় না, হ্যাঁ, কিছু যন্ত্রপাতি ব্যবহার হয়, ঠিক আছে? এখনকার সময় ফিল্ম করতে গেলে ফিল্ম, রিয়েল সেলুলাইট ফিল্ম তো লাগেই না ডিজিটাল ইন্ডাস্ট্রিতে, ফিল্মটা পুরোটাই ডিজিটালি প্রসেস হয়। আমরা যে সোজা কথা হচ্ছে, যেহেতু এটা ফিল্ম, এটা লয়ের পারভিউটা হচ্ছে কপিরাইট আইনের অধীনে, হ্যাঁ, দুইটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কপিরাইট এবং প্যাটেন্ট ল দুইটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, কিন্তু সায়েন্টিফিক কাজে, ইঞ্জিনিয়ারিং কাজে আমরা মূলত প্যাটেন্টিং ব্যাপারটাই বেশি ব্যবহার করি। যখন আমরা কোনো একটা প্রসেস সিস্টেম ডিজাইন করি, আমরা এটাকে প্যাটেন্টিং করি, আমরা এটা কপিরাইটের ব্যাপারটা বলি না। কপিরাইট ইজ ফর বুকস, ফিল্মস, মিউজিক, এগুলির ক্ষেত্রে। বোঝা গেছে কথাটা? সো রিভার্স ইঞ্জিনিয়ারিং শব্দটাও ফিল্ম রিমেকের ক্ষেত্রে ব্যবহৃত হবে না, ওটা রিমেক শব্দটাই ব্যবহৃত হবে, ঠিক আছে? সো এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলা যাবে না এটা ফিল্ম রিমেক করলে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাবাউট এ প্রোডাক্ট যেটা একজন খুলে তার ডিজাইনটা বোঝার চেষ্টা করছেন। রিভার্স ইন দ্য সেন্স দ্যাট ইউজুয়ালি আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস হচ্ছে ডিজাইন থেকে আমরা প্রোডাকশনের দিকে যাই, সেখান থেকে একটা প্রোডাক্ট বেরিয়ে আসে, এখানে প্রোডাক্টটাকে দেখে দেখে ডিজাইন বোঝার চেষ্টা করা হচ্ছে। সো ইট ইজ এ রিভার্স অ্যাপ্রোচ। কিন্তু আমরা বলছি এটা কপিরাইটের ভায়োলেশন হবে যদি এক্স্যাক্টলি, প্যাটেন্ট রাইটের ভায়োলেশন হবে যদি এক্স্যাক্টলি কপি করা হয়।
কিন্তু প্যাটেন্ট রাইটের ভায়োলেশন হবে না যদি কিছুটা চেঞ্জ করা হয়, কিন্তু ইকুয়াল পারফরমেন্স বা কাছাকাছি পারফরমেন্সের হয়। হ্যাঁ, তো সেই কাজটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলছি। প্রাথমিকভাবে এইটাই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিস ছিল দীর্ঘ সময় ধরে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিংটা আসলে যদি আমরা একটু ক্রিটিক্যালি দেখি, তাহলে আমরা দেখব যে আসলে আমাদের টোটাল যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এখনকার সময় বা টেকনোলজি প্র্যাকটিস, এটা পুরাটাই আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে। কোন অর্থে রিভার্স? আমরা অনেক কিছুতে নেচারকে ফলো করার চেষ্টা করি, এবং অনেক কিছুকে আমরা ন্যাচারাল করার চেষ্টা করি। কিরকম? আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করি, আমরা ডিএনএ বেসড কম্পিউটিং করার চেষ্টা করি, আমরা নেচার ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা পাখির উড়া দেখে বা একটা ফড়িং এর উড়া থেকে ফড়িং কিভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নেয়, একটা বিমান কিন্তু পারে না, সেই ধরনের চেষ্টা কিন্তু সায়েন্টিস্টরা করছেন, যেটা ফাইটার প্লেন যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট টার্ন নিতে পারে। তো নেচার ইন্সপায়ার্ড আমরা অনেক কিছু করার চেষ্টা করছি আমাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি প্র্যাকটিসে। তাহলে নেচারকে যদি আমি ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং বলি, যে নেচার অনেক কিছু আগে করে রেখেছে, সেই নেচারকে ফলো করাও কিন্তু এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং। তাহলে নেচারকে যদি আমি টেকনোলজির ন্যাচারাল প্যারেন্ট মনে করি, হ্যাঁ, ন্যাচারাল ডিজাইনার মনে করি, তাহলে আমরা নেচারকে ফলো করছি, এটা এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো হোল আওয়ার টেকনোলজি প্র্যাকটিস নাও কনভার্জিং টুয়ার্ডস এ রিভার্স ইঞ্জিনিয়ারিং, where we want to follow the nature, what nature has done in its design, and we want to follow the nature. So we are doing reverse engineering, keeping nature as the standard designer. Okay, this is one philosophical talk actually. আমরা যখন নেচারকে ফলো করে কিছু করি, নেচার আগেই করে রেখেছে, নেচারের ডিজাইনটা বোঝার চেষ্টা করছি, that means nature has given a product, we are trying to understand the natural product, and then we are trying to get the design from the nature, and we are trying to implement it electronically or through our materials. So this is sort of reverse engineering, to follow the nature. আর অন্য জায়গা থেকে যদি আমরা বলি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং কি আসলেই শুধুমাত্র যেটা আমরা এখন দীর্ঘ সময় ধরে করে আসছি, আসলেই কি অন্য একটা প্রোডাক্ট খুলে সেটার কি জিনিস আছে, কিভাবে কি আছে সেটা দেখে ডিজাইনটা বোঝার চেষ্টা করে এটা নিয়ার একটা কপি প্রডিউস করার চেষ্টা লো কস্টে, অথবা কোনো এক্সপেন্সিভ পার্ট, যেটা আমি বললাম ধলাই খালে গাড়ির পার্টস পাওয়া যাচ্ছে না, ধলাই খালের ওরা তৈরি করে দিচ্ছে, একটা পার্টস আমি তৈরি করছি। তো দিস প্র্যাকটিসেস রিভার্স ইঞ্জিনিয়ারিং, এটা ঠিকই আছে, দীর্ঘ সময় ধরে এটাই চলে আসছে, এটার ভিত্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং ডেফিনেশনটাও দাঁড়িয়েছে। বাট এট দ্য সেম টাইম আমরা বলবো যে যেমন নেচারকে ফলো করা ফিলসফিক্যালি এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং, এট দ্য সেম টাইম আমি বলবো যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আছে যেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং একমাত্র স্টাইল, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সো সেটা সেই ক্ষেত্রগুলি কি? যেমন আমরা অনেক জিনিসের, যেমন আমরা দেখবো যে অনেক বড় বড় ব্র্যান্ডের ঘড়ি, হ্যাঁ, যেমন রাডো ঘড়ি, তুমি দেখবে যেটা অরিজিনাল সুইস ঘড়ি না, আসলে চায়নাতে তৈরি, বলা যায় এটা চায়না মেড। হ্যাঁ, ইভেন রাডোর কোনো কোম্পানি বা প্লান্ট কিন্তু আসলে চায়নাতে নেই, এটা অরিজিনাল সুইস ঘড়ি এগুলি। সো কিন্তু চায়না কি করে, একটা কপি তৈরি করে, চায়না যে একটা কপি তৈরি করে, এবং অনেক জিনিসের চাইনিজ কপি পাওয়া যায়, আসলে চায়না এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, এটা কপিরাইটের আওতায় চায়নাকে ধরা যাবে না, খুব কাছাকাছি পারফরমেন্সের করে, ভিতরে খুললে অনেক কিছু দেখা যাবে যে ভিন্ন রকম আছে। এই ভিন্নতাই হচ্ছে তার শক্তি, যে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছি বাট আই ডিডন্ট কপি এক্স্যাক্টলি, যাতে আমি প্যাটেন্ট লকে আমি ফাইট করতে পারি। সো ইউ ক্যানট ব্লেম চায়না ফর কপিং এ সুইস ব্র্যান্ড watch, wrist watch, because he is not copying it 100%, but he is doing reverse engineering. So that was the standard practice since the inception of reverse engineering. এটা সভ্যতার অনেক পুরনো জিনিস, মানে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি আসার পর থেকে এটা হয়েছে। যারা একটু লো পারফর্মিং তারা সবসময় চেষ্টা করেছে অন্যেরটা কপি করতে, কিন্তু এক্স্যাক্টলি কপি করলে যেহেতু আইনি ঝামেলা আছে, সুতরাং একটু চেঞ্জ করে হলো কাছাকাছি পারফরমেন্সের জিনিস প্রডিউস করতে চেষ্টা করেছে। এখন আমরা বলতে চাইছি ট্রেডমার্ক লতে অবশ্যই এটা ফাইট করা যেতে পারে, ব্র্যান্ড নেম ইউজ করার জন্য, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। ডেফিনেটলি ট্রেডমার্ক আইনে একটা ফাইট করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু প্যাটেন্ট ল অনুযায়ী পুরোপুরি তাকে ধরা যাবে না। হ্যাঁ, কিন্তু ট্রেডমার্ক লতে হয়তো তাকে ধরা যেতে পারে। এখন দেখা গেল সে আসলে ওই প্যাটেন্ট নেম পুরোপুরি ব্যবহার নাও করতে পারে, যে ঘড়িটা লুক অ্যালাইক হয়তো, হ্যাঁ, সেই ঘড়িটা দিয়েই খুশি, এবং যারা পায় তারাও খুশি থাকে যে এটা কাছাকাছি পারফরমেন্সের জন্য। বিশেষ করে ঘড়ির ক্ষেত্রে তো ক্রিটিক্যাল না, কিন্তু আরো অনেক জিনিস আছে যে খুব কাছাকাছি পারফরমেন্সের, হ্যাঁ, কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ার করে এটা তৈরি করে, মেইন টেকনোলজি তাদের না। ঠিক আছে, সো যদি কেউ নাম ব্যবহার করে তাহলে অবশ্যই ট্রেডমার্ক ল অনুযায়ী একটা ফাইট করা যেতেই পারে। ওকে, তাহলে আমরা যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে সো ট্রেডমার্ক ট্রেড নেম না দিয়েও কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সে বলতেই পারে যে এটা
সুইস জিনিসের কপি বা এটা জার্মান জিনিসের কপি, আপনি ব্যবহার করে দেখেন, আমরা আমাদের ব্র্যান্ড নামে ব্যবহার করেছি, উই রিভার্স ইঞ্জিনিয়ার্ড ইট। ঠিক আছে, স্যার, যদি সে ট্রেডমার্ক স্যার ক্লকে একটা সে, কোশ্চেন ছিল। প্লিজ প্লিজ। স্যার ওই কয়েক বছর আগে আইফোন আর স্যামসাং এর মধ্যে স্যার ওই একটা হয়েছিল যে স্যামসাং আইফোনের ডিজাইন নকল করেছে, এই জন্য স্যার ওই আইফোন তো মামলা করেছিল, পরে আবার আইফোন ওই মামলাটা জিতে গেছে। স্যার হ্যাঁ, ওইখানে তো স্যার শুধুমাত্র লুক অ্যালাইক ছিল, তাহলে স্যার ওই মানে আইফোন ওই মামলাটা কিভাবে জিতলো? ওকে, তাহলে যেটা হচ্ছে লুক লাইকটার মধ্যে অনেক রকম ব্যাপার আছে। এখন লুকটার এখন হয় কি, এগুলো সাইন্টিফিক জিনিস যখন লিগাল ব্যাটেলে যায় তখন অনেক ক্রিটিক্যালি দেখা হয়। রিয়েলি যদি একবার 1 to 1 কপি হয়, আসলে আমরা যে সমস্ত জিনিস রিভার্স ইঞ্জিনিয়ার জিনিস বাজারে পাই, এটার অনেক কোম্পানি আছে তার এক্সটার্নাল লুক পর্যন্ত প্যাটেন্ট করবে। ঠিক আছে, এখন দেখা যায় এক্সটার্নাল লুক পর্যন্ত যদি সে প্যাটেন্ট করে রাখে এবং সেই এক্সটার্নাল লুক যদি মিলা যায়, সে ওইটুকু গ্রাউন্ডে সে কিন্তু জিতে যাবে, যে অ্যাটলিস্ট তুমি ওর এক্সটার্নাল লুকটাকে কপি করেছো। ঠিক আছে, এখন হ্যাঁ একটা স্যার। কোম্পানি যখন তার একটা প্রোডাক্টের ডিজাইনকে প্যাটেন্ট করেন, তখন বুঝতে হবে সে কোন কোন পয়েন্ট সে প্যাটেন্ট করেছে। একটা আইফোনের ডিজাইন অনেক ক্রিটিক্যাল ডিজাইন, তার অনেক ব্যাপার আছে। ওকে, এখন কত অংশ পর্যন্ত অ্যাপল কোম্পানি প্যাটেন্টেড করে রেখেছে। এখন অ্যাপল কোম্পানি যদি ভিতরের ইন্টেরিয়রের সমস্ত ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, তারপরে এক্সটেরিয়রের যে লুক, সমস্ত কিছু প্যাটেন্ট করে রাখে, তার প্রত্যেকটা পয়েন্টে সে লিগাল ব্যাটেলে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে হ্যাঁ। সুতরাং এটা প্যাটেন্ট করার সময় কত ক্রিটিক্যালি সে প্যাটেন্ট করেছে, কত সূক্ষ্ম পয়েন্ট গুলি পর্যন্ত সে প্যাটেন্ট করা নিয়ে আসছে, এটা কিন্তু তার ক্লেমের উপর ডিপেন্ড করে। প্যাটেন্ট অফিস কিন্তু একটা সিঙ্গেল আইফোন এটা লিখে বলবে না যে তোমার সব রাইট দিয়ে দেওয়া হলো। নো, তুমি ডিটেইল করো এটা। এই ডিটেইলিং এড়ানোর জন্য আমি বলছি, অনেকে আছে, অনেক কোম্পানি আছে নিজের ডিজাইন করা জিনিস প্যাটেন্টই করতে চায় না, যে আমার জিনিস আমি কাউকে বলতে চাই না যে আমি কি করছি না করছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। সো প্যাটেন্ট অফিস ক্লেম করে যে তুমি এটা ডিটেইল দাও, কোন কোন জিনিস কপিরাইট করতে। শুধু আইফোন 6 এটা লিখে প্যাটেন্ট অফিস প্যাটেন্ট রাইট দিবে না, বলো তোমার ডিটেইল ডিজাইনের কিছু মিনিমামটা দাও, যেটা তোমার সিক্রেট আউট হবে না, কিন্তু আমাদের বুঝতে হবে তুমি কোন কোন জায়গায় ক্লেম করছো। সো ক্লেম হ্যাজ টু বি ডিটেইল। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এবং সেই কারণে আইফোন জিতে গেছে, যে এক্সটেরিয়র লুকও হয়তো আইফোন প্যাটেন্ট করে রেখেছিল। কথা বুঝছো? হ্যাঁ স্যার। স্যামসাং বড় কোম্পানি এবং স্যামসাং কম্পিটিং কোম্পানি বলে আইফোন স্যামসাং এর সাথে ফাইটে গেছে। ওকে, যদি এটা বাংলাদেশের, ভারতের কোনো কোম্পানি করতো, জানতো যে বাজারটা খুব ছোট এবং সেই বাজারে কয়টা লোকই আর জিনিস কিনে, সুতরাং সেখানে সে ফাইটে যাবে না। যে কারণে উইন্ডোজ আমাদের দেশে তার যে তোমার অপারেটিং সিস্টেম কপি হয়, এটার জন্য কিন্তু মাইক্রোসফট কখনো বাংলাদেশে এসে কোনো মামলা কিছু করার চেষ্টা করেনি। জানে যে এখানে বাংলাদেশে কয়জন লোক কম্পিউটার ইউজ করে। হ্যাঁ, সুতরাং এখানে কয়টা কপি হবে, এতে আমার মার্কেটের মেজর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, সো দেয়ার আর লট অফ রিজনস যে একটা কোম্পানির লিগাল ব্যাটেল আছে, তার মার্কেট শেয়ার যখন নষ্ট হয়ে যেতে শুরু করে, কারণ স্যামসাং ইজ এ বিগ কম্পিটিটর, আইফোন তাকে ছেড়ে দেবে না। এবং অ্যাপল ভার্সেস স্যামসাং একটা কম্পিটিশন আছে গ্লোবালি। অনেক লোক আছে আইফোন পছন্দই করে না, তাদের কাছে মনে হয় যে অ্যান্ড্রয়েড ইজ এনাফ এবং স্যামসাং ইজ গিভিং দ্য বেস্ট সার্ভিস। ওকে, সো এখানে মার্কেট কম্পিটিশন ছিল বলে আইফোন আসলে এই ধরনের একটা ফাইটে গেছে। এটা হচ্ছে তার মেইন বিজনেস কজ। আর ডেফিনেটলি মার্কেট কম্পিটিশন নাও থাকলে আইনের ব্যাপারে কেউ সেন্সিটিভ হলে সে এমনিতে যেতে পারে। সেটা যদি বাংলাদেশের একটা ছোট কোম্পানিও আইফোন কপি করে বসে, আইফোন এটা লিগাল ব্যাটেলে যেতে পারে ইন বাংলাদেশ অর ইন ইউএস, যেখানে সে প্রেফার করে। ঠিক আছে, ওকে। এখন আমরা বলতে চাচ্ছি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুধু অন্যেরটা কপি করা না, রিভার্স ইঞ্জিনিয়ারিং এজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোন কোন জায়গায় হয়, এটার একটা ভালো ব্যবহার হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। সেটা হচ্ছে বিশেষ করে ম্যালওয়্যারের এগেনস্টে যখন আইটি এক্সপার্টরা বা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা যখন ফাইট করেন, তখন তাদের গোটা ফাইটটাই আর প্র্যাকটিসটাই আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং, এছাড়া আসলে কিছু করার থাকে না। সো আমি খুব গুরুত্ব দিয়ে বলছি যে ম্যালওয়্যার খুবই নটোরিয়াস জিনিস, অনেক সময় এমন ভাবে থাকে যে অনেক সময় নিজের অস্তিত্বই জানান দেয় না, কিন্তু কম্পিউটারের যে কোনো পারফরমেন্সে, তারপরে প্রোগ্রামে অনেক জায়গায় সে ইন্টারভেন করে। সোজা কথা, পারফরমেন্স লস করায়, রিসোর্স লস করায়, অনেক সময় ক্রিটিক্যাল ডাটা লস হয়, ডাটা থেফট হয়, অনেক কিছু হয় ম্যালওয়্যারের কারণে। এখন ম্যালওয়্যারের এগেনস্টে যখন সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ফাইট করেন, আমি বলছি তাদের প্র্যাকটিসটাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এখন কেন তাদের প্র্যাকটিসটা রিভার্স ইঞ্জিনিয়ারিং? একটা ম্যালওয়্যার যখন কম্পিউটারের মধ্যে ঢুকে পড়ে, সিপিইউ, মেমোরি বা তার পছন্দ মতো জায়গায় যখন সে কাজ করতে শুরু করে, তখন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি মিনিমাম অর্থে টের পান যে তিনি যে সুপারভিশনের মধ্যে যে সিস্টেমগুলিকে রেখেছেন সেখানে ম্যালওয়্যার কোনো কারণে ঢুকেছে, বা কোনো না কোনো ইউজার রিপোর্ট করে যে পসিবল ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, তখন কম্পিউটারের ভিতরে ম্যালওয়্যার ইটসেলফ এ প্রোগ্রাম, এবং ম্যালওয়্যারকে অনেক সময় সিম্পল ফায়ারওয়াল দিয়ে বা অনেক সময় অ্যান্টিডোট দিয়ে এটাকে পুরোপুরি প্রোটেকশন করা যায় না।
যেটা হয় যে সে নিজেকে কপি করে, সে নিজেকে এমন ভাবে প্লেস করে মেমোরির মধ্যে বা সিপিইউর মধ্যে যে তাকে সেখান থেকে বের করা খুবই টাফ হয়ে যায় অনেক, মানে ট্রেডিশনাল অ্যাপ্রোচ গুলির ভিতর দিয়ে। তখন তারা যেটা করেন সেটা হচ্ছে দেখা গেল যে একজন সাইবার আইটি এক্সপার্ট বা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যেটা করেন যে মেমোরির ভিতরে কি প্রোগ্রাম আছে সেটাকে ডিসঅ্যাসেম্বলার দিয়ে, সেটা মেশিন লেভেলের প্রোগ্রাম, সেটাকে ডিসঅ্যাসেম্বলার দিয়ে ডিসঅ্যাসেম্বলিং করে। নর্মালি কিন্তু প্রোগ্রাম হাই লেভেল থেকে অ্যাসেম্বলিং হয়, তোমরা জানো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তোমরা পড়েছো। হাই লেভেল থেকে অ্যাসেম্বলিং হয়, এটা কিন্তু লো লেভেলের দিকে যায়। এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট মেমোরির ভিতরে কি হয়েছে সেটা জানার জন্য রীতিমতো ডিসঅ্যাসেম্বলার ইউজ করে তিনি এই ম্যালওয়্যার প্রোগ্রাম যে কোড আকারে রান করছে সেই কোডটা তিনি বুঝে ফেলবেন যে আমার স্ট্যান্ডার্ড প্রোগ্রাম যেটা আমার রিয়েলি যে প্রোগ্রাম রান করার কথা তার সাথে এক্সট্রা কোড অ্যাড হয়ে আছে, এবং ডিসঅ্যাসেম্বলিং করলে এই কোডের ফাংশনিংও বোঝা যাবে যে আসলে সে কি প্রক্রিয়ায় সে কাজ করছে। এবং তারপর তিনি এখন মেমোরিকে পরিপূর্ণভাবে ডাম্পিং করে ক্লিন করার ব্যবস্থা করতে পারবেন, বা রেজিস্টারকে ডাম্পিং করে ক্লিন করার চেষ্টা করতে পারবেন। সিপিইউর মধ্যে যে রেজিস্টার থাকে তোমরা জানো এটা মাইক্রোপ্রসেসরের মধ্যে। সো মেমোরি ডাম্পিং করা বা ইন্টারনাল রেজিস্টার ডাম্পিং করার এই কাজগুলি করতে গেলে একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে ভিতরের প্রোগ্রামটাকে ডিসঅ্যাসেম্বলিং করে, সাপোজ মেমোরি থেকে র্যাম থেকে এসে নিল, চালু অবস্থায় র্যাম থেকে সে ডিসঅ্যাসেম্বলিং করে সে বুঝে ফেললো যে আসলে এটার মধ্যে কোন লাইনগুলি হচ্ছে ম্যালওয়্যার কোড, এবং এই ম্যালওয়্যার কোডগুলি কিভাবে তিনি ডাম্প আউট করবেন সেই টেকনোলজি ওনার জানা আছে। তার মানে এই সমস্ত ক্ষেত্রে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যে অ্যাপ্রোচটা নিলেন এটা সিম্পলি রিভার্স ইঞ্জিনিয়ারিং। কারণ মানুষ কোড থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলিং করে বা অ্যাসেম্বলারের মাধ্যমে বা কম্পাইলার বা ইন্টারপ্রিটারের মাধ্যমে এটা লো লেভেলের দিকে যায়। এখানে উনি উল্টাটা করলেন, ডিসঅ্যাসেম্বলিং করে তিনি জানতে চেষ্টা করলেন যে ভিতরে আসলে কি প্রোগ্রাম রান করছে। সো এই ধরনের প্র্যাকটিসের ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তোমরা যদি এটা পড়ে দেখো ম্যালওয়্যার অ্যাটাক কিভাবে ঠেকায় তোমরা এগুলো নেটে পাবে সুন্দর করে। এটা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা, আমরা কমন ইউজার হিসেবে আমরা ম্যালওয়্যারের বিবিধ রকম প্রোটেকশন দিয়ে রাখি, ফায়ারওয়াল বা এটা সেটা, কিন্তু আসলে খুব অনেক নটোরিয়াস ম্যালওয়্যার আছে এবং নটোরিয়াস টাইপ সাইবার অ্যাটাকাররা আছে যারা এই ধরনের ম্যালওয়্যার পাঠাবে, যে সেই ম্যালওয়্যার জানানি দিবে না, সেই ম্যালওয়্যারকে ট্র্যাডিশনাল সিস্টেম দিয়ে তাকে আমি ধরতেও পারবো না, সে সমস্ত কিছু বাইপাস করতে পারছে বলে সে কিন্তু আমার সিস্টেমে ঢুকতে পেরেছে। তখন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট তার যে প্রক্রিয়ার ভিতর দিয়ে ম্যালওয়্যারের লোকেশন কোথায়, সে আসলে কি কোড রান করছে সেটাকে ডিসঅ্যাসেম্বলিং করে সেটা জেনে ফেলা, এই গোটা প্রক্রিয়াটা আসলে হচ্ছে একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস। তাহলে আমরা যেটা পেলাম দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে দীর্ঘ সময় ধরে রিভার্স ইঞ্জিনিয়ারিং চলে আসতেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংটা সাধারণত একটু উন্নত দেশের লোকেরাই করে থাকে বা ইন্ডাস্ট্রিয়ালি রাইজ করছে, যেমন চায়না প্রচুর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, একসময় জাপান প্রচুর রিভার্স ইঞ্জিনিয়ারিং করতো, বিশেষ করে জার্মান প্রোডাক্টের তারা খুলে খুলে দেখতো যেটা জার্মানরা কি করে বানিয়েছে। সুতরাং জাপানের আজকে হয়তো জাপান রিভার্স ইঞ্জিনিয়ারিং অতটা করে না, কিন্তু একসময় জাপানের ডেভেলপমেন্টের প্রথম থেকে জাপান প্রচুর রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। আজকে চায়না যেটা করে যে কোনো জিনিসের একটা চাইনিজ ভার্সন পাওয়া যায়। সুতরাং এই সবগুলিকে কপিরাইট অনুযায়ী ধরা, প্যাটেন্ট ল অনুযায়ী ধরাও যায় না। আমরা বলেছি যে এমন ভাবে সে করে যে এটা মোটামুটি কাছাকাছি পারফরমেন্সের অনেক সিস্টেমে মিলে কোনো না কোনো জায়গায় সে একটা কিছু ডিফারেন্স করে রেখেছে যাতে তাকে প্যাটেন্ট ল অনুযায়ী ধরতে না পারে। সো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ এ ট্রেডিশন অফ রাইজিং ইন্ডাস্ট্রিয়াল নেশনস লাইক জাপান ডিড earlier, like China is doing now, and Bangladesh is also doing many reverse engineering things, but পুরো সিস্টেম না হলো অন্তত স্মল পার্টে রিভার্স ইঞ্জিনিয়ারিং অনুন্নত দেশগুলি করে থাকে। সো আমরা যেটা পেলাম তিনটা পয়েন্ট, যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ এ মাচ older practice since the industrial revolution। যখন মেসিভ প্রোডাকশন শুরু হয়েছে, কি আমার কাছে প্রোডাকশন টেকনোলজি লেভেলের নাই, আমার অত ভালো ডিজাইন ইঞ্জিনিয়ার নাই, সেটা তখন থেকে প্যারালালি অনুন্নত দেশগুলি করে আসতেছে, অ্যাভয়েডিং প্যাটেন্ট ল and in such a way that patent law cannot hold him responsible. সেকেন্ড, আমরা বলেছি আমরা যে নেচারকে ফলো করে টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছি এখনকার সময়ে, এইটাও এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং, কারণ আমি নেচারকে ধরছি স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার, নেচারের ডিজাইনটাকে আমি ফলো করছি, সো এটা এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইট ইজ এ ফিলসফিক্যাল থিং, নাথিং এলস। থার্ড পয়েন্ট বলেছি যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ম্যালওয়্যার প্রোটেকশনের ক্ষেত্রে হ্যাঁ একজন ইঞ্জিনিয়ার, একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যেই প্রক্রিয়াটাতে যান, এই গোটা প্রক্রিয়াটাই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস। তার মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রথমে শুধু কপি প্রসেস ছিল, কিন্তু এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রেই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। রিভার্স ইঞ্জিনিয়ারিং করা ছাড়া সিস্টেমের ভিতরে কি হয়েছে আমি জানতেই পারবো না, এবং আমার পক্ষে অ্যান্টিডোট দেওয়া বা প্রোটেক্টিভ মেজার নেওয়া সম্ভব না। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিংটা এখানে থামি। এরপর আমি চলে যাব
কিছু ব্যাপার যেটা এনভায়রনমেন্টালি কনসার্ন, কিছু কিছু টেকনোলজির কথা আমি বলবো যেগুলি তোমরা খুব কমন ওয়ার্ড তোমরা শুনেছো। আমরা সাস্টেনেবিলিটি কথাটা খুব উচ্চারণ করি। সাস্টেনেবিলিটি বলতে আমরা বুঝাবো যে আমরা এমন একটা প্রোডাকশন সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চালু করব যেটা রিসোর্সকে এফিশিয়েন্টলি ইউজ করবে। ডু মোর উইথ লেস। সাস্টেনেবিলিটি কথাটা হচ্ছে ডু মোর উইথ লেস, অর্থাৎ কম রিসোর্স কম এনার্জি ব্যবহার করে এমন ভাবে একটা প্রোডাক্ট ডিজাইন করব যাতে করে এটা লেস ওয়েস্ট প্রডিউস করে, এনভায়রনমেন্টের উপরে লেস ইম্প্যাক্ট ফেলে, মানুষের হেলথের উপর লেস ইম্প্যাক্ট ফেলে। এইভাবে একটা প্রোডাকশন সিস্টেম যখন আমরা চিন্তা করি সেটাই হচ্ছে সাস্টেনেবল সিস্টেম। তো সেটার প্র্যাকটিস হিসাবে কিছু কিছু জিনিস চালু হয়েছে যেটা আগে ছিল না। আসলে কিরকম সিস্টেম এগুলি তোমরা জানো, যেমন একটা হচ্ছে রিসাইকেল, একটা হচ্ছে রিফারবিশ, আর একটা হচ্ছে রিম্যানুফ্যাকচার। এটা আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বলছি। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সাস্টেনেবিলিটি হচ্ছে এমন একটা প্র্যাকটিস, এটা ইন্ডিভিজুয়াল পার্সনও করতে পারে আবার ইন্ডাস্ট্রিও করতে পারে। তো সমাজে আমরা প্রত্যেকে যারা সোসাইটিতে থাকে আমরা সবাই কম বেশি কনজিউমার। আমাকে যে রেসপন্সিবল কনজিউমার হতে হবে ছিলাম সেটা হচ্ছে একজন পার্সন কিভাবে সাস্টেনেবল কনজিউমার হয়ে উঠতে পারে। তার মানে শুধু প্রোডাকশনের সাথে জড়িত ইন্ডাস্ট্রি সাস্টেনেবল প্রোডাকশন প্র্যাকটিস করবে তা না। সো সাস্টেনেবল প্রোডাকশন যেমন একদিকে করতে হবে অথবা ক্লিন প্রোডাকশন যেমন একদিকে করতে হবে, উল্টার দিকে ব্যক্তির যে কনজিউমার বিহেভিয়ার সে জায়গাতেও একজন পার্সন সাস্টেনেবল হতে হবে, কারণ পার্সনের সংখ্যা প্রচুর। প্রত্যেকে যদি সাস্টেনেবল বিহেভিয়ার করেন তাহলে এটা পরিবেশের জন্য অনেক ভালো হবে, হিউম্যান সাস্টেনেবিলিটির জন্য অনেক ভালো হবে। কিভাবে একজন পার্সন ইন্ডিভিজুয়াল পার্সন কনজিউমার বিহেভিয়ারটা এমন ভাবে শো করতে পারে সেটা সাস্টেনেবল হবে, সেটা খুবই সিম্পল, কিন্তু একটু চিন্তা করতে হবে। জাস্ট তিনটা ধাপে আমরা করতে পারি। তিনটা আর, 3R। ফার্স্ট আর হচ্ছে রিডিউস, সেকেন্ড হচ্ছে রিইউজ, এন্ড থার্ড হচ্ছে রিসাইকেল। প্রথমে আমরা আসি ফার্স্ট আর। ফার্স্ট আর হচ্ছে রিডিউস। রিডিউস মানে প্রথম রিডিউস কি, তোমার কনজাম্পশন তুমি রিডিউস করো। অপ্রয়োজনীয় জিনিস কেনার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি যখন কিনবে, কেনা মানেই কিন্তু প্রোডাকশনকে প্রমোট করা। কেনা মানেই হচ্ছে প্রোডাকশনকে প্রমোট করা। সো প্রোডাকশন করতে গেলেই সেখানে কার্বন এমিশন হবে, সেখানে এফ্লুয়েন্ট এমিশন হবে। সুতরাং তোমার জীবনে কতখানি প্রয়োজন এই সম্পর্কে খুবই রেশনাল হতে হবে। অতিরিক্ত জামা কাপড় থেকে শুরু করে অতিরিক্ত যে কোনো কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে যে কোনো নিজের যত প্রয়োজনীয় জিনিস আছে এটা একটা রেশনাল জায়গায় দাঁড় করাতে হবে, যাতে সেটাকে রিডিউস করতে হবে, যাতে অপ্রয়োজনীয় কোনো জিনিস আমার কেনা না হয়। অপ্রয়োজনীয় আমি কেনা মানে হচ্ছে আমি ডিমান্ড সাইডে আছি, সাপ্লাই সাইড থেকে কিন্তু ফ্যাক্টরি আমার জন্য উৎপাদন করবে। ফ্যাক্টরি যখন উৎপাদন করবে তখন সেখানে কার্বন এমিশন হবে, সেখানে ফুয়েল কনজাম্পশন হবে, সেখানে এফ্লুয়েন্ট কেমিক্যাল এফ্লুয়েন্ট পানিতে যাবে, সেখানে হিট পলিউশন হবে, চারপাশে হিট ছড়িয়ে পড়বে ফ্যাক্টরি চলার কারণে। সো আমি কনজিউমার হিসেবে কিন্তু আসলে এনভায়রনমেন্ট ড্যামেজে আমি নেগেটিভ কন্ট্রিবিউশন রাখছি। সো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে রিডিউস। তুমি রিডিউস করো, তোমার অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনার কোনো প্রয়োজন নাই। ইফ ইউ বাই, ইউ আর ফ্রম দ্য ডিমান্ড সাইড, you are pushing the supply side to give you this thing, so you are going against environment. So first reduce and be rational in your essential things. This is first thing, first R. Second R হচ্ছে reuse. Reuse মানে হচ্ছে আমরা একটা ডিসপোজাল কালচারে যেতে চাই না, আমরা একটা থ্রোয়িং কালচারে যেতে চাই না, বাই এন্ড থ্রো এই কালচারে যেতে চাই না। একটা জিনিস যখন একটা কাজে আমরা কিনবো, আমরা চাইবো কত ভাবে এটাকে ফেলে না দিয়ে ডিসপোজ না করে, ডিসপোজ করলে সেটা এনভায়রনমেন্টে চলে যাবে এবং এনভায়রনমেন্ট পলিউশন হবে। ডিসপোজ করা মানে আমার আরেকটা ইউনিট আমাকে কিনতে হবে এবং সেটা আবার প্রোডাকশনের প্রতি আমি প্রোডাকশনকে বলছি আমাকে সাপ্লাই দাও। তার মানে একটা জিনিসকে কতবার রিইউজ করা যায় ফেলে না দিয়ে, দরকার হলে অল্টারনেটিভ ইউজ এনশিওর করতে হবে। আমি একটা মিনারেল ওয়াটারের বোতল কিনেছি পানি খাওয়ার জন্য, ঠিক আছে রাস্তায় পানি খাওয়ার দরকার ছিল, আমি চাইলে বোতলটা পরে আরো 10টা কাজে ব্যবহার করতে পারি। এটাকে ডিসপোজ করা মানে হচ্ছে এটা পরিবেশে সলিড ওয়াস্ট আকারে যাওয়া, এবং পরের বার আমি আবারও পানি খাওয়ার জন্য আরেকটা বোতল কিনবো, সেটাও প্রডিউস হবে ফ্যাক্টরিতে, সেখানে কার্বন এমিশন হবে, এনার্জি কনজাম্পশন হবে, হিট এমিশন হবে। এট দি সেম টাইম সলিড ওয়াস্ট হিসাবে সেটা এনভায়রনমেন্টে যাবে। আমি যেটাকে হাত থেকে ফেলে দিচ্ছি এটা সলিড ওয়াস্ট হিসেবে এনভায়রনমেন্টে যাবে। সো একটা জিনিসের ফার্স্ট কথা ছিল রিডিউস, দ্যাট মিনস রেশনালাইজ ইউর থিংস দ্যাট ইউ নিড
and don't buy extra, don't use extra. This is first R, reduce. Now I am talking about second, সেটা হচ্ছে রিইউজ অথবা রিপারপাস। রিইউজ একই প্রয়োজনে বারবার ব্যবহার করতে পারো, অথবা অন্য পারপাসে ব্যবহার করা যায় কিনা সেটা হতে পারে। তাহলে সেকেন্ড আর গেল রিইউজ। থার্ড আর হচ্ছে রিসাইক্লিং। সেটা হচ্ছে এমন জিনিস কিনো যে কোনো যে জিনিসটাকে আসলে রিসাইক্লিং এর উপাদান তার মধ্যে আছে, সেটা কাগজ হতে পারে, কাগজের জিনিস হতে পারে, সেটা অ্যালুমিনিয়ামের জিনিস হতে পারে, সেটা কাঁচের জিনিস হতে পারে। অলমোস্ট অনেক জিনিসই রিসাইক্লিং করা যায়, তার মধ্যে এগুলি হচ্ছে কমন। তাহলে একজন ব্যক্তি সাস্টেনেবল হতে গেলে তাকে প্রথমে রিডিউস করতে হবে, তার প্রয়োজনগুলি ইরেশনাল এবং পয়সা আছে বলেই প্রচুর কিনছি এটা করা যাবে না। ইউ হ্যাভ টু রিডিউস, দেন ইউ আর doing something for the environment, and if you do for the environment you are doing for the whole humanity actually. So don't buy extra, don't consume extra. This is not responsible behavior, because if you consume, actually you are pushing the production. Then for production they are emitting carbon, they are consuming energy, they are using materials, they are giving toxic effluents. So first thing is reduce, then reuse. Don't dispose immediately. কাজ শেষ মানে জিনিসটা ফেলে দিবা না, চিন্তা করবা কোনো রিইউজ আছে কিনা, অন্য কোনো অল্টারনেটিভ পারপাসে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে রিইউজ। এন্ড থার্ড ইজ রিসাইকেল। বাই সাচ থিংস যার মধ্যে রিসাইক্লিং করার মতো কম্পোনেন্ট রয়ে গেছে, সেই ধরনের জিনিস কিনা, অথবা রিসাইক্লিং করা হয়েছে, রিসাইক্লিং পেপার পাওয়া যায়, রিসাইক্লিং বোতল পাওয়া যায়, সে সমস্ত জিনিস। অর্থাৎ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে প্রমোট করা মানে হচ্ছে তুমি প্রো এনভায়রনমেন্ট বিহেভ করা। সো ইউ বাই সাচ থিং, যে এলিমেন্ট ফেলে দিলেও রিসাইক্লিং করা যাবে। অ্যাট দি সেম টাইম ওই ধরনের জিনিসও কিনো যেটা রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে হয়ে আসছে। হ্যাঁ, আর কিছু কিছু প্র্যাকটিস, অনেক ক্রিটিক্যাল প্র্যাকটিস আছে, যেমন আমি দুইটা সহজ উদাহরণ বলি যে কিভাবে তুমি ওয়েস্ট কমাবে। সোজা কথা, তোমার জীবনের যে প্রোডাকশন রিডাকশনকে কিভাবে তুমি বজায় রাখবে, এক নাম্বার আর কে কিভাবে বজায় রাখবা। যেমন তুমি একটা কম্পিউটার প্রিন্টার ইউজ করছো, তুমি কাগজের দুই পিঠে প্রিন্ট নাও। এক পিঠে প্রিন্ট নাও মানে প্রচুর কাগজ খরচ করা, কাগজ খরচ করা মানে হচ্ছে পেপার ফ্যাক্টরিকে বলা যায় আমাকে আরো কাগজ দাও। ইভেন যদি আমি আরো সূক্ষ্মভাবে বলি, কোনো একটা ইমেল লিস্ট থেকে, একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল তোমার, তাদের কাছে তোমার ইমেইল আছে, ওরা তোমার জন্মদিনে তোমাকে উইশ করছে, ওরা কোনো ন্যাশনাল ডেতে তোমাকে উইশ করছে, তোমার নামে ইমেইল আসছে, যেমন আমার নামে আসতেছে। আমি ন্যাশনাল ব্যাংকের কার্ড ইউজ করতাম, ক্রেডিট কার্ড এক সময়, তারপর ইস্টার্ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, ওরা এখনো আমাকে মেইল পাঠায়। সাস্টেনেবল বিহেভিয়ার হচ্ছে তাদেরকে বলা যে আমাকে আপনি মেইল করবেন না, কারণ আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই এখন, আই এম নো লঙ্গার ইউর ক্লায়েন্ট। কারণ একটা ইমেইল করতো যদি একটা পিক ওয়াট, একটা ইমেইলের পিছনে যদি আমি ধরি একটা পিক ওয়াট এনার্জি খরচ হচ্ছে, এটাও কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। সো যেই মেইলিং লিস্টে আমার থাকার দরকার নেই সেখান থেকে আমার নামটা এলিমিনেট করে দেবে, এটা কিন্তু এনভায়রনমেন্টালি সাস্টেনেবল বিহেভিয়ার। সো এরকম অনেক সাস্টেনেবল বিহেভিয়ার বের করা যাবে চিন্তা করে করে, যেমন কম্পিউটারের কাগজের দুই পিঠে প্রিন্ট নেওয়া, ইমেইল লিস্ট থেকে নিজের নামটা বাদ দেওয়া, তারপরে নিতান্ত প্রয়োজন না হলে ডিসপোজেবল কাপ বা প্লেট ব্যবহার না করা। কারণ মেডিকেলের ক্ষেত্রে ডিসপোজেবিলিটি ইজ এ কমন কনসেপ্ট, সেখানে ইনফেকশন হতে পারে। ডিসপোজেবিলিটি কিন্তু মেডিকেল সেক্টরে খুবই এক্সারসাইজ হয় এবং ভেরি এসেনশিয়াল। আমরা আমাদের কমন লাইফে যত কম ডিসপোজেবিলিটি এক্সারসাইজ করবো তত ভালো। হ্যাঁ, আমরা ডিসপোজেবল কাপ প্লেট সহজে, যদি কোনো সিরিয়াস পরিস্থিতি না হয়, তাহলে আমাদের ডিসপোজেবল কাপ প্লেট গ্লাস এগুলি যত কম ব্যবহার, একটা প্লেট আমি বারবার ধুয়ে ব্যবহার করবো, একটা গ্লাস ধুয়ে বারবার ব্যবহার করবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি সেটাকে ব্যবহার করবো। সো এগুলি সাস্টেনেবল বিহেভিয়ার। তো এইভাবে একজন ব্যক্তি সাস্টেনেবল হতে পারে। তা আমি তিনটা আর বলছি, একটা হচ্ছে রিডিউস ইউর কনজাম্পশন, মেক ইউর কনজাম্পশন রেশনাল। রিডিউস মানে তুমি কম খাওয়া তা না, তোমার যেটুকু প্রয়োজন তুমি তাই খাও। সো রিডিউস and reuse and then recycle. This is how a person can become sustainable, and you can তোমার ডেইলি লাইফ থেকে তুমি প্রচুর বিহেভিয়ার বের করতে পারবা এখন চিন্তা করলে, যে এইটাকে চাইলে সাস্টেনেবল করা যায়। এখানে তুমি কোনো না কোনো ভাবে ডিসপোজেবিলিটির কালচারের মধ্যে তুমি ডুবে আছো, চিন্তা করে ইউ ক্যান মেক ইউরসেলফ সাস্টেনেবল, এন্ড দ্যাট ইজ হেল্পফুল ফর এভরিওয়ান। সেকেন্ড, আমরা যে জায়গাটা জোর দিচ্ছি, ইন্ডাস্ট্রি, বিগ প্রোডাকশন মেশিনারি সেখানে আছে, তারা কি করে সাস্টেনেবল প্রোডাকশনের দিকে যাবে, সেটা একটা বিরাট আলোচনা। আমরা সেটা নিয়ে আরেকটা আলাদা ক্লাস নিব। আজকে আমরা এখানে তিনটা পয়েন্ট আলোচনা করতে চাই, যেখানে যেটা সাস্টেনেবিলিটির পার্ট। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে রিফারবিশ, একটা হচ্ছে রিম্যানুফ্যাকচার, একটা হচ্ছে রিসাইক্লিং। আমরা এই তিনটা পয়েন্ট আলোচনা করতে চাই এই কারণে যে এই তিনটা পয়েন্ট নিয়ে বিভিন্ন রকম কনফিউশন আছে, এবং এই তিনটাও কিন্তু সাস্টেনেবল প্রোডাকশনেরই পার্ট। এখন প্রথমে আমরা আসি, রিসাইক্লিং বলতে কি বোঝায়। এটা খুবই কমন একটা টার্ম, এবং আমরা একটু আগে বলেছি যে ইন্ডিভিজুয়াল কনজিউমার হিসেবে তুমি এমন সব জিনিস কিনবা যেটাকে ডিসপোজ করলো এটা রিসাইক্লিং এর একটা ক্যাপাসিটি থাকে। এটা কাঁচের বোতল আমি ফেলে দিল, এটা রিসাইক্লিং হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ক্যান যদি আমি ফেলে দিই এটা রিসাইক্লিং হবে। তবে কোক খাওয়ার সময় ক্যানের থেকে কোকের বোতল খাওয়াই সবচেয়ে বেস্ট,
কেন বলছি এটা একটা সাস্টেনেবল বিহেভিয়ার? তুমি যদি কোকের ক্যান কোক কিনো, এটা একটু এক্সপেন্সিভ হয়। কারণ কি, দুটো কারণ আছে। একটা, অ্যালুমিনিয়াম ফয়েলটা এক্সপেন্সিভ। সেকেন্ড হচ্ছে, কোক ক্যানকে চিল করার জন্য অনেক বেশি এনার্জি খরচ হয়। তাহলে তুমি যদি একজন সাস্টেনেবল কনজিউমার হও, তোমার চয়েস হবে কোক ক্যানের থেকেও তোমার বেটার চয়েস হবে কাচের বোতলে যেটা আছে। এখানে কাচটাও রিসাইক্লিং করা যাবে, এখানে তার ফ্রিজিং কস্ট, রেফ্রিজারেশনের কস্ট কম। সো এইভাবে বিভিন্ন জিনিস কেনার সময় তোমরা চাইলে সাস্টেনেবল বিহেভিয়ারটা বের করে নিতে পারো, যে হোয়াট শুড বি ইউর বিহেভিয়ার। ওকে, আমরা এখন রিসাইক্লিং নিয়ে কথা বলছিলাম, যেটা ইন্ডাস্ট্রিয়াল বিহেভিয়ার। ইন্ডাস্ট্রি রিসাইক্লিং করার কথাটার মানেটা কি? রিসাইক্লিং কথাটার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে একেবারে অরিজিনাল ম্যাটেরিয়াল লেভেলে নিয়ে আসা। কিরকম? আমরা যখন প্যাট বোতলগুলি ফেলে দিই, আমরা যে পানির বোতল বা বিবিধ কোকের বোতলে যে প্যাট বোতলগুলি থাকে, সেগুলি যে আমরা ফেলে দিই, প্লাস্টিকের বোতলগুলি, এগুলিকে কিন্তু আমি দেখেছি টেলিভিশনে যে এগুলিকে রীতিমতো চিপসে পরিণত করে ফেলা হয়, প্লাস্টিকের চিপসে। এবং সেগুলি চায়নাতে এক্সপোর্ট হয়। ওরা কি করে সেটা আমার জানা নেই অবশ্য, ওরা নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগায় প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে। তাহলে যেটা বোতল ছিল সেটাকে ভেঙে আবার অরিজিনাল ম্যাটেরিয়াল লেভেলে নিয়ে যাওয়া, তার মানে যে কোনো জিনিসকে একদম অরিজিনাল ম্যাটেরিয়াল লেভেলে নিয়ে যাওয়াটাই হচ্ছে রিসাইক্লিং। যেমন আমরা বলতে পারি যে আমরা যে আইসি ব্যবহার করি, একটা কম্পিউটারের মধ্যে আইসি থাকে, তারপর অনেক ইলেকট্রনিক জিনিসের মধ্যে আইসি, এই আইসির মধ্যে কিন্তু গোল্ড আছে। ইউএস টাকারে যখন মানুষজন তার ব্যবহৃত ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার এগুলি সব ফেলে দেয়, দেয়ার আর পিপল যারা সেখান থেকে আইসি গুলি কালেক্ট করে সেখান থেকে রীতিমতো গোল্ড বের করে। ভিতরে কিন্তু আইসির ইন্টারনাল কানেকশনে কিন্তু গোল্ড দেওয়া আছে, দেখা যায় না, বাইরের কানেকশনটা দেখা যায়, হ্যাঁ, কপার কানেকশনটা দেখা যায়। সেখান থেকে কপার, গোল্ড এগুলি কালেকশন করে সেগুলিকে একদম অরিজিনাল গোল্ড ফর্মে নিয়ে যায়। তার মানে একটা কম্পিউটারকে ভেঙে তার প্লাস্টিক গুলি আলাদা করেছে, তার আইসি গুলি ভেঙে ভিতর থেকে গোল্ড বের করেছে, আইসির এক্সটার্নাল কানেকশন থেকে অ্যালুমিনিয়াম কালেকশন করেছে। এরকম যখন আমরা কোনো একটা বড় জিনিসকে ভেঙে এলিমেন্টাল ম্যাটেরিয়াল গুলি কালেকশন করি, যেটা দিয়ে আবার প্রোডাকশনে যাওয়া যাবে, এই জিনিসই প্রডিউস হবে না অন্য জিনিস প্রডিউস হবে, সেটা ভিন্ন কথা। কম্পিউটারের প্লাস্টিক দিয়ে পরে দেখা গেল চেয়ার বানাচ্ছে, কম্পিউটারের গোল্ড দিয়ে এমন জুয়েলারি হতে পারে, কম্পিউটারের কপার দিয়ে পরে দেখা ইলেকট্রিক্যাল অন্য কন্ডাক্টর বানাচ্ছে, বাল্ব কন্ডাক্টর বানাচ্ছে। সো এইটাকে আমরা বলি রিসাইক্লিং। এটার সাথে আমরা খুবই পরিচিত, যে কোনো একটা বড় জিনিসকে ভেঙে তার অরিজিনাল ম্যাটেরিয়াল ফর্মে নিয়ে যাও, যেটাকে চাইলে আবার প্রোডাকশনের ইনপুট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা যাবে। দিস ইজ কল্ড রিসাইক্লিং। এবং রিসাইক্লিং অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং রিসাইক্লিং করা জরুরি এনভায়রনমেন্টের জন্য। কারণ প্রতিটা জিনিস যদি ডিসপোজ হয়, ডিসপোজ করার জন্য তো জায়গা লাগে, আমি ফেলে রাখবো, আমার সেই জায়গাও তো লাগবে, আমার ডাম্পিং গ্রাউন্ড লাগবে, আমার ল্যান্ডফিল জায়গা লাগবে। এই সমস্ত জায়গা আমাদের মতো দেশে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুবই এইখানে জায়গা আছে, ওখানে জায়গা আছে, ফেলে দেবো। নো, পৃথিবীর বহু জায়গায় জায়গার ঘাটতি আছে, এবং সেগুলি এক জায়গায় ফেলে রাখলে সেখান থেকেও এনভায়রনমেন্টের দিকে এটা ছড়িয়ে দূষণ ছড়াতে পারে। সুতরাং জিনিসটাকে একটা সাইকেলের মধ্যে ফেলে দেওয়া যায়, যেটা একবার তৈরি হয়েছে সেটাকে এনভায়রনমেন্টে ডিসপোজ না করে আবার সেটাকে প্রোডাকশনের ইনপুটে ফেরত নিয়ে আসো, দ্যাট ইজ কল্ড রিসাইক্লিং। তারপরে আসছে, এবং একটা জিনিস প্রসঙ্গক্রমে বলে রাখি, যে নেচারের সাথে আমাদের পার্থক্যটা কোথায়, ন্যাচারাল সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের ডিফারেন্সটা কি? নেচারের কোনো নেট এফ্লুয়েন্ট হয় না, অর্থাৎ নেচার কোনো নেট আবর্জনা প্রডিউস করে না। নেচার কতগুলি সাইকেলে চলে, তোমরা অনেক সাইকেলের কথা জানো, হাইড্রোলজিক্যাল সাইকেল, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, এইটা সেটা প্রচুর সাইকেল। নেচার মানে হচ্ছে অনেকগুলি, এনভায়রনমেন্ট মানে হচ্ছে অনেকগুলি সাইকেল, এবং একজনের আউটপুটটা আরেকজন ইনপুট হিসেবে ব্যবহার করে। গাছের পাতা পড়ে যাবে, সেটা নিচে পড়ে সার হবে। এইভাবে নেচার একটা সাইকেল মেনটেন করে। বলে নেচারের নেট কোনো আবর্জনা বলে কিছু নাই, একজনের এফ্লুয়েন্ট আরেকটা স্টেজে গিয়ে সেটা ইনপুট আকারে ব্যবহৃত হয়। So nature doesn't have any net effluent. Industry has some net effluent. প্রত্যেক ইন্ডাস্ট্রি কিছু না কিছু এফ্লুয়েন্ট থাকবে, আমরা যতই সাস্টেনেবিলিটি অথবা ক্লিন প্রোডাকশনের কথা বলি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবিলিটির দিকে নিতে চাই, সাস্টেনেবিলিটি মিনস কত কম রিসোর্সে কত কম এনার্জি খরচ করে আমার জিনিসটা প্রডিউস করা যাবে, এট দ্য সেম টাইম কত কম এফ্লুয়েন্ট ইন্ডাস্ট্রি থেকে আবর্জনা কত কম বেরোবে, টক্সিক আর নন টক্সিক যাই হোক না কেন। এটাই হচ্ছে সাস্টেনেবিলিটির প্রাথমিক কনসেপ্ট। এখন কোনো ইন্ডাস্ট্রি চাইলেই জিরো এফ্লুয়েন্ট করা যাবে না। এগুলো আমাদের বিবিধ অনেক ফান্ডামেন্টালে গেলে আমরা থার্মোডাইনামিক্স এর ল দিয়ে বলতে পারবো যে জিরো এফ্লুয়েন্টের কোনো সিস্টেম আসলে হয় না, দেয়ার শুড বি সাম এফ্লুয়েন্ট অর এক্সস্ট, এটা থাকতে হবে। তো এখন এই হচ্ছে নেচারের সাথে আমাদের পার্থক্য। কিন্তু আমরা তো বলছি যে আমরা নেচারের সাথে কনফ্লিক্টে যেতে চাই না, কারণ অলরেডি আমরা নেচারের সাথে কনফ্লিক্টে চলে গেছি, কার্বন এমিশন প্রচুর হয়েছে অলরেডি। গ্রিন হাউস এফেক্ট তো নেচারের একটা কমন ব্যাপার, কিন্তু গ্রিন হাউস এফেক্টের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে, গ্রিন হাউস এফেক্ট আমি কমন বলছি কেন, কারণ আমাদের যে আকাশের যে
কার্বন ডাইঅক্সাইডের যে স্তর আছে এবং অন্যান্য যে অ্যাটমসফিয়ারের লেয়ার আছে, এরা কিন্তু আমাদের জন্য হিট ধরে রাখে, নাহলে এই পৃথিবীতে আমরা থাকতে পারতাম না। আমরা মূলত গ্রিন হাউসে বসবাস করি। হ্যাঁ, অ্যাটমসফিয়ারের যে লেয়ার গুলি আছে এগুলি কিন্তু গ্রিন হাউসের মতোই কাজ করে, রাতের বেলা এক টেম্পারেচার ধরে রাখে সূর্য চলে গেলে, তাহলে আমরা প্রচন্ড ঠান্ডায় পড়ে যেতাম। সো উই অলরেডি লিভ ইন এ গ্রিন হাউস, বাট উই ডোন্ট ওয়ান্ট এক্সট্রা গ্রিন হাউস এফেক্ট, যেটা এক্সট্রা হিটকে ধরে রাখবে এবং ধরে রেখে আমার পোলার রিজিয়নের আইস ক্যাপ গলে যাবে, আমার সি লেভেল রাইজ করবে, এইটা আমরা চাচ্ছি না। বাট ইট ইজ ট্রু দ্যাট উই আর অলরেডি উইদিন এ গ্রিন হাউস দ্যাট ইজ কাভার্ড বাই আওয়ার atmospheric layers, but we don't want any more greenhouse effect to increase the temperature of the earth. এইটা একটা মেজর কনসার্ন। তো সেখান থেকে সেটা হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে। আমরা যেহেতু ফসিল ফুয়েল পোড়াচ্ছি, সেখান থেকে ডেফিনেটলি কার্বন এমিশন হবে এবং গ্রিন হাউস এফেক্টকে বাড়াবে, কোনো সন্দেহ নাই। অ্যাট দি সেম টাইম ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট যেটাকে বলে, আবর্জনা যেটা, সেটা টক্সিক এবং নন টক্সিক দুই ফর্মে এটা পানি দূষিত করবে, সয়েল পলিউশন করবে। এখন আমরা কি করতে পারি? আমরা নেচারের মতো হওয়ার চেষ্টা করছি। আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা নেচারকে ফলো করার চেষ্টা করছি। ওকে, আজানটা শেষ হোক, তারপর আমি লেকচারটা শেষ করছি। ওকে, তাহলে আমরা আবার শুরু করছি। তা আমরা বলছি প্রত্যেক ইন্ডাস্ট্রিরই কিছু এফ্লুয়েন্ট থাকবে। এই এফ্লুয়েন্টকে যদি আমরা অন্য ইন্ডাস্ট্রির ইনপুট হিসাবে কাজে লাগাতে পারি, তারপরে সেকেন্ড ইন্ডাস্ট্রিতে ইনপুট হিসেবে আসলো ফার্স্ট ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্ট, সেকেন্ড ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্টটা গেল আবার থার্ড ইন্ডাস্ট্রি ইনপুট হিসাবে। এইভাবে যদি আমরা একটা চেইন তৈরি করতে পারি, নেচার যেরকম অনেকগুলো সাইকেল মেনটেন করে, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল চেইন তৈরি করতে পারি, তাহলে আমরা মোর ক্লিনার প্রোডাকশনের দিকে যেতে পারবো। একটা ইন্ডাস্ট্রির আবর্জনাটা এফ্লুয়েন্টটা আরেকটা ইন্ডাস্ট্রির ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা ট্রু ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে পারবো। যে এমন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেট আমরা করেছি, একটা ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্ট, সেকেন্ড ইন্ডাস্ট্রির ইনপুট, সেকেন্ড ইন্ডাস্ট্রির আউটপুট যেটা এফ্লুয়েন্ট যেটা, সেটা থার্ড ইন্ডাস্ট্রি ইনপুট। তাতে করে শেষ বিচারে গিয়ে হয়তো অল্প কিছু নেট আবর্জনা থাকবে এবং সেটা আমরা তখন পরিবেশে এমনভাবে প্রসেস করে ডিসপোজ করবো যে এনভায়রনমেন্টের কম ক্ষতি হবে। কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যদি ইন্ডিভিজুয়াল থাকে এবং প্রত্যেকটা এফ্লুয়েন্ট যদি এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে পড়ে, তাহলে এনভায়রনমেন্টের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাহলে এখনকার সময়ের ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস চেষ্টা করা হচ্ছে যে কিভাবে নেচারের মতো করে করা যায়, যাতে করে কোনো নেট এফ্লুয়েন্ট জেনারেট না করে। একটা ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্ট আর একটা ইন্ডাস্ট্রি ইনপুট আকারে ব্যবহৃত হবে। এবার পাঁচটা ইন্ডাস্ট্রি একটা চেইনে থাকতে পারে যে একটা আবর্জনা আরেকটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। সো দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, এটা ভবিষ্যতে পৃথিবী ওইদিকে আগাচ্ছে এবং এই জন্য একটা একাডেমিক ডিসিপ্লিনও আছে যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। তো সেই ডিসিপ্লিনে অনেকেই কাজ করছে। তো এইটা বললাম আমরা সাস্টেনেবিলিটি সম্পর্কে, যে আমরা কিভাবে সাস্টেনেবিলিটি প্র্যাকটিসের দিকে আগাচ্ছি। আমরা ইন্ডিভিজুয়ালের কথা বললাম, ইন্ডাস্ট্রির কথা বললাম, এবং সেটার প্রথম পয়েন্ট হিসেবে আমরা রিসাইক্লিং এর উপর ভ্যালু দিয়েছি। রিসাইক্লিং এর উপরে আমরা একটা ভ্যালু দিয়েছি। এবং রিসাইক্লিং কিন্তু একটু আগে যেটা বললাম, ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে কিন্তু একটার এফ্লুয়েন্ট আর একটার ইনপুট আকারে ব্যবহৃত হচ্ছে। এটা এক ধরনের রিসাইক্লিং, ঠিক আছে, এটা এক ধরনের একটা সাইকেলের মধ্যে ফেলার চেষ্টা। আর নর্মালি রিসাইক্লিং বলতে আমরা যেটা বুঝি যে কনজিউমার লেভেল থেকে যখন কোনো কিছু ডিসপোজ অফ হয়, সেটা একটা প্যাকেট হোক, সেটা একটা ক্যান হোক, সেটা একটা প্যাট বোতল হোক, সেগুলিকে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কালেকশন করে কিভাবে আবার অরিজিনাল ইনপুট ম্যাটেরিয়াল প্রডিউস করা যায়, দ্যাট ইজ রিসাইক্লিং। নাও উই গো ফর টু আদার কনসেপ্ট, তোমরা এটার সাথে পরিচিত। সেটা হচ্ছে একটা হচ্ছে রিফারবিশ করা, একটা হচ্ছে রিম্যানুফ্যাকচার করা। রিফারবিশ, রিম্যানুফ্যাকচার। সেলফোন যারা কিনো তোমরা জান রিফারবিশ কথাটার সাথে খুবই পরিচিত, রিফারবিশড। তো রিফারবিশড এবং রিম্যানুফ্যাকচারের ডিফারেন্সটা কি? আবার রিসাইক্লিং এর সাথে আমি তাকে রিলেট করব। তিনটাই কিন্তু পিছন দিকে যাওয়া, অর্থাৎ জিনিসটা আউটপুটে গেছে, সেখান থেকে আবার পিছন দিকে ফেরত আসবে। রিসাইক্লিং মানে হচ্ছে একেবারে র ম্যাটেরিয়াল লেভেলে ফেরত আসা। এটা মূল জিনিসের কোনো অস্তিত্বই নেই, সমস্ত জিনিস খুলে টুলে একেবারে র ম্যাটেরিয়ালে কনভার্ট করে ফেলা হয়েছে। এটা পুরো পরিপূর্ণভাবে প্রোডাকশনের ইনপুটে ফেরত এসছে। রিফারবিশের কথা যদি বলি,
রিফারবিশে কখনো পরিপূর্ণভাবে ইনপুটে ফিরে আসবে না, মেশিনের ইনপুটে ফেরত আসবে না। রিফারবিশ মানে হচ্ছে বাজার থেকে কাস্টমার কোনো না কোনো কারণে এটা আবার আমার ফ্যাক্টরির কাছে ফেরত দিয়ে গেছে। এখন সরাসরি ফ্যাক্টরিতে ফেরত দিক আর তার ডিলারের কাছে ফেরত দিক সেটা অন্য কথা। বাজার থেকে কাস্টমার কোনো না কোনো কারণে একটা সেলফোন ফেরত দিয়েছে। এখন রিফারবিশ জিনিস যখন আমরা বাজার থেকে, তাহলে আমরা কি কিনি? তাহলে আমি যখন রিফারবিশ সেলফোন কিনি, এটার মানে হচ্ছে এইটা কোনো না কোনো কাস্টমার খুবই স্বল্প সময়ের জন্য হয়তো তার হাতে ছিল, অথবা ইভেন সে ব্যবহার নাও করতে পারে, সে এটাকে ফেরত দিয়ে চলে গেছে কাস্টমার, তোমার ডিলার কাউন্টার, যেটা আমি ব্যবহার করতে চাই না, আপনি এটা রেখে দেন, দরকার হলে আমাকে নতুন ব্র্যান্ডের একটা আসলে দিবেন, টাকার হিসাব পরে হবে। এই কারণে সে ফেরত দিয়ে যেতে পারে। ইতিমধ্যে হয়তো মডেল চেঞ্জ হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। কোনো কারণে তার ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, দেয়ার আর লট অফ রিজনস, বাট কনসেপ্টটা হচ্ছে যে একজন কনজিউমার স্বল্প সময়ের জন্য তার পজিশনে রেখে এটা প্রায় ইনট্যাক্ট অবস্থায় এটা ফেরত দিয়ে গেছে কোম্পানির কাছে। এখন যেহেতু বক্স খুলে ফেলেছে, এটাকে ফ্রেশ হিসাবে সেল করার কোনো সুযোগ নাই। তখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে জাস্ট টেস্টিং করা, যেটা পারফরমেন্স ঠিক আছে কিনা। আর যদি কোনো কারণে দেখা যায় হ্যান্ডলিং করতে গিয়ে কোনো কারণে বাইরে দিয়ে একটু ওয়ার এন্ড টিয়ার হয়েছে, সেটাকে একটু রং টং করে দিয়ে সুন্দর মতো, যেহেতু ইন্ডাস্ট্রি তার কাছে বেসিক অ্যারেঞ্জমেন্ট আছে, সে এটাকে বাজারে ছেড়ে দেয় অলমোস্ট উইদাউট রিপেয়ারিং, জাস্ট ফাংশনিং ঠিক আছে কিনা সেটা দেখে। ওই ধরনের জিনিসই একটু কম মূল্যে রিফারবিশ ফোন হিসাবে, বাড়ির যে কোনো জিনিস, শুধু ফোনের ক্ষেত্রে না, অন্য যে কোনো রিফারবিশ মানে হচ্ছে এটা যে এটা কাস্টমারের হাত থেকে স্বল্প সময়ে ব্যবহৃত হয়ে অথবা একেবারেই ব্যবহৃত না হয়ে এটা আসলে সাপ্লাই এন্ডে ফেরত আসছে, এটা আসলে ফ্যাক্টরির এন্ডে ফেরত আসছে না, এটা মার্কেটিং এন্ডে ফেরত আসছে। বাট যদি কোনো কিছু ছোটখাটো দাগ বা স্ক্র্যাচ থেকে থাকে, সেগুলি সলভ করার জন্য এটাকে প্রোডাকশনের একটা ইউনিটে পাঠিয়ে দেওয়া, যেটা চেক করে তোমরা দেখো এটা সমস্ত পারফরমেন্স ঠিক আছে কিনা, আর বাইরে দিয়ে একটু রং উঠে গেছে, এটা রংটা ঠিক করে দাও। জাস্ট পারফরমেন্স চেক এন্ড সাম কসমেটিক রিনোভেশন, এটা করেই এই প্রোডাক্টটাকে আবার বাজারে দিয়ে দেওয়া হয় কম মূল্যে। এই ধরনের প্রোডাক্টকে আমরা বলি রিফারবিশ প্রোডাক্ট। এটা ডেফিনেটলি ইট ইজ নতুনের মতোই অ্যাজ গুড এজ, কিন্তু ওটা গ্যারান্টি দিয়ে এটা বলবে না যে কোম্পানি যেটা নতুন, কিন্তু এটা বলেই দিবে এটা রিফারবিশড। সো দিস ইজ রিফারবিশ। সো রিসাইক্লিং এর ক্ষেত্রে একদম অরিজিনাল ম্যাটেরিয়াল লেভেলে ফেরত যাচ্ছে, র ম্যাটেরিয়াল লেভেলে। রিফারবিশ লেভেলে ফেরত আসতেছে মার্কেটিং এন্ডে অর্থাৎ ডিস্ট্রিবিউশন এন্ডে। আর যদি আমরা রিম্যানুফ্যাকচারিং এর কথা বলি, রিম্যানুফ্যাকচারিংটা কোন এন্ডে ফেরত আসছে? রিম্যানুফ্যাকচারিংটা র ম্যাটেরিয়াল লেভেলে ফেরত আসছে না। রিম্যানুফ্যাকচারিং এক ধরনের ম্যানুফ্যাকচারিং, এটা প্রোডাকশন এন্ডে ফেরত আসতেছে, কিন্তু প্রোডাকশনের কোন এন্ডে? এটা মেশিনের ইনপুট হিসেবে এখানে আর যাবে না। কারণ রিম্যানুফ্যাকচারিং মানে এই নয় যে আমি মেশিনটাকে পুরা লোহা লক্কর সব খুলে লোহাকে লোহা, তামাকে তামায় কনভার্ট করে একদম বাল্ক অ্যামাউন্টে আবার নতুন করে প্রডিউস করবো, তা না। সেটা হবে রিসাইক্লিং এর ক্ষেত্রে। রিম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যেটা হয়, আমার পুরনো একটা মেশিন আছে, আমি সেটাকে চেক করে দেখলাম যে এটার পারফরমেন্স ঠিক করতে গেলে কিছু পার্টস রিপ্লেস করতে হবে, কিছু পার্টস রিপেয়ার করলে চলবে, হ্যাঁ, কিছু পার্টস ইভেন নতুন বাজারের সাথে যদি আমি কম্পিটেবল করতে চাই, কিছু একেবারে নতুন পার্টস লাগাতে হবে। তার মানে রিম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে একটা মেশিনের মধ্যে কিছু অংশ রিপেয়ার করা, কিছু অংশ রিপ্লেস করা, কখনো কখনো এমন কোনো নিউ পার্টস যুক্ত করা যেটা আমার এটা পারফরমেন্সকে নতুন মার্কেটের সাথে কম্পিটেবল করে তুলবে। এই কাজটাকে বলা হয় রিম্যানুফ্যাকচারিং। এর বাইরে তো বাইরে কসমেটিক রং টং করা এগুলি ব্যাপার আছে। এবং রিম্যানুফ্যাকচারিং জিনিসটা আসলে এজ গুড এজ নিউ, কারণ এটার সমস্ত ফল্ট কারেকশন করা হচ্ছে, যেগুলির যে পার্টস রিপেয়ার করার, যে সমস্ত পার্টস পুরনো পার্টসকে রিপ্লেস করা হচ্ছে, এগুলো ওয়ার এন্ড টিয়ার হয়ে গেছে, সেই পুরনো পার্টসকে পুরনো পার্টস কম্পিটেবল পার্টস দিয়ে রিপ্লেস করে, এমনকি নতুন পার্টস যুক্ত করা হয়েছে যাতে নতুন বাজারের সাথে এটা কম্পিট করতে পারে। সো রিম্যানুফ্যাকচার থিং ইজ অ্যাজ গুড অ্যাজ নিউ, কিন্তু তারপরে সেটা নিউ বলবে না কোম্পানি, যারা অনেস্ট কোম্পানি তারা বলবে যে এটা রিম্যানুফ্যাকচার, বাট ইউ উইল গেট দ্য ফ্লেভার অফ এ নিউ থিং ইন এ রিম্যানুফ্যাকচার্ড মেশিন। এবং এই রিসাইক্লিং, রিফারবিশ বা রিম্যানুফ্যাকচারিং আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু সাস্টেনেবিলিটির পক্ষে যায়। এটা কিন্তু একদম রিইউজকে এনশিওর করা, এটা এক ধরনের রিইউজকে এনশিওর করা, জিনিসটা ফেলে না দিয়ে পুরোপুরি ডাম্পিং না করে আবার কোনো না কোনো ভাবে এটাকে ইউজ ফর্মে নিয়ে আসা। তো এই তিনটাকে শুধু আমরা ইউজ বিহেভিয়ার বলবো না, এটা এক ধরনের প্রোডাকশন প্র্যাকটিসও বটে। ইন্ডাস্ট্রির জন্য এটা এক ধরনের প্রোডাকশন প্র্যাকটিসও বটে। আর পার্সনের জন্য যখন সে রিফারবিশ জিনিস কিনে তখন সে সাস্টেনেবিলিটিকে হেল্প করে, যখন সে রিসাইক্লিং জিনিস কিনে তখন সে সাস্টেনেবিলিটিকে হেল্প করে, যখন সে রিম্যানুফ্যাকচার জিনিস কিনে তখন সে সাস্টেনেবিলিটিকে হেল্প করে।
সো দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমরা যদি প্রোডাকশনকে একটা লিনিয়ার চেইন আকারে দেখি, ফার্স্ট ব্লকটা হচ্ছে র মেটেরিয়াল। আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, সেকেন্ড ব্লকে হচ্ছে প্রোডাকশন মেশিনারি অথবা প্রোডাকশন, থার্ড ব্লকে হচ্ছে ডিস্ট্রিবিউশন, দেন এটা হচ্ছে ইউজ। তাহলে ইউজের জায়গা থেকে কিন্তু সবকিছু ফেরত আসতেছে, ইউজের জায়গা থেকে চরম ইনপুটে, মেশিনের ইনপুটে ফেরত আসতেছে, অর্থাৎ ম্যাটেরিয়াল লেভেলে ফেরত আসতেছে কে? রিসাইক্লিং। ইউজের জায়গা থেকে ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং এর লেভেলে ফেরত আসতেছে কোনটা? যেটা রিফারবিশড হবে। ইউজের জায়গা থেকে প্রোডাকশন লেভেলে ফেরত আসতেছে কে? কিছুটা হলে প্রোডাকশন লেভেলে ফেরত আসছে, সেটা কে? রিম্যানুফ্যাকচারিং। যদিও র ম্যাটেরিয়ালের মতো ভেঙে চুরে একাকার করা হয়নি, কিন্তু রিম্যানুফ্যাকচারিং এবং রিফারবিশ যদি পাশাপাশি ফেলে, আমি দেখবো একটা রিফারবিশ জিনিসকে জাস্ট টেস্ট করা হয়, ফাংশনালিটি টেস্ট করা হয় যে ঠিক আছে কিনা। আর রিম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে গোটা জিনিসটাকে খুলে ভিতরের জিনিসটাকে একেবারে এক্সপ্লোড করে সমস্ত পার্টস ধোয়া মোছা করে, যেগুলি ভালো পার্টস সেগুলি রেখে খারাপগুলিকে রিপ্লেস করে, দরকার হলে নতুন বাজারে যে নতুন যেসব জিনিস পাওয়া যাচ্ছে তাদের সাথে পারফরমেন্স কম্পিটেবল করার জন্য নতুন ধরনের পার্টস যুক্ত করে একটা প্রায় নতুনের মতো করে একটা জিনিস দেওয়া হয়। দ্যাট ইজ দ্য রিম্যানুফ্যাকচার্ড থিং। এই জিনিসটা ফেলে দিয়ে রিসাইক্লিং করা যেতে পারতো। কেউ বলতে পারতো রিসাইক্লিং করলে কি হতে ছিল, কিন্তু না, যদি এটার কিছু মেজর পার্টসকে রিপ্লেস করে রেখে নতুনের মতো করে সেম পারফরমেন্স ইউজ করা যায়, আমি তো এটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে রিসাইক্লিং এরও একদিকে কষ্ট আছে, আবার রিসাইক্লিং থেকে যে র ম্যাটেরিয়াল থেকে আবারও জিনিসটা প্রডিউস হবে, সেই প্রোডাকশনেও তো এনার্জি এবং ফাইন্যান্সিয়াল কস্ট এবং ম্যাটেরিয়াল কস্ট আছে। এট দ্য সেম টাইম সেখানে এফ্লুয়েন্টও তো আউটপুটে বেরোবে, আবর্জনা তো বেরোবে। সুতরাং রিসাইক্লিং ডেফিনেটলি গুড। রিসাইক্লিং করার আগে দেখতে হবে রিম্যানুফ্যাকচার করা যায় কিনা অথবা রিফারবিশ করা যায় কিনা। সো দিস আর গুড অ্যাপ্রোচ। যে জিনিসগুলিকে রিম্যানুফ্যাকচার বা রিফারবিশ করা যাবে না, ডেফিনেটলি সেগুলিকে রিসাইক্লিং করতে হবে। একটু ওয়েট করো, আজানটা চলে যাক। আমরা আজকে প্রথমেই পড়লাম রিভার্স ইঞ্জিনিয়ারিং। ওকে, রিভার্স ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড কনসেপ্ট আমরা দিয়েছি রিভার্স ইঞ্জিনিয়ারিং উইথ নেচার। আমরা নেচারকে ফলো করে টেকনোলজি করার চেষ্টা করি, এটাও এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং উইথ নেচার। থার্ড পয়েন্ট, রিভার্স ইঞ্জিনিয়ারিং ইন সাইবার সিকিউরিটি এগেনস্ট ম্যালওয়্যার। রিভার্স ইঞ্জিনিয়ারিং ইন সাইবার সিকিউরিটি এগেনস্ট ম্যালওয়্যার। তারপরে আমাদের পয়েন্ট ছিল যেটা ক্লিন প্রোডাকশন, মানে পার্সোনাল সাস্টেনেবিলিটি। তারপরে কনসেপ্ট ছিল পার্সোনাল সাস্টেনেবিলিটি, ইন্ডিভিজুয়াল কি করে রেসপন্সিবল কনজিউমার এন্ড সাস্টেনেবল পার্সন কিভাবে সে হয়ে উঠতে পারে। তাহলে পার্সোনাল সাস্টেনেবিলিটি। তারপরে আমরা গেছি কিভাবে ইন্ডাস্ট্রিকে ইকোলজিক্যালি ফিট করা যায়, ইকোলজিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা বলবো ইকোলজিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপরে আমরা তিনটা কনসেপ্টে গেছি, একটা হচ্ছে রিসাইকেল, 3R ফর ইন্ডাস্ট্রি, না 3R ছিল পার্সনের জন্য, ওকে। এখানেও 3R, এখানে হবে রিসাইক্লিং, তারপরে হচ্ছে রিফারবিশড, রিম্যানুফ্যাকচারিং, এখানেও 3R। আর ইন্ডিভিজুয়াল সাস্টেনেবিলিটির জন্য 3R ছিল, সেখানে ছিল রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল। পাওয়া গেছে সবগুলি পয়েন্ট? ওকে, তাহলে তোমরা এগুলি পড়ে নিও একটু নেটে ঘাটাঘাটি করে। এগুলি খুবই সিম্পল ইস্যু, সবকিছুই পাওয়া যাবে। তাহলে ক্লাস আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।